নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের প্রথম ঘটনা শেয়ার করে নিয়েছেন আমাদের এক ক্ষুদে সদস্য অভিজয় চক্রবর্তী। অভিজয় এই ঘটনাটা শুনেছিল ওর এক দাদুর কাছ থেকে। দাদু প্রায় ওদের বাড়ি আসেন এবং ওকে নানা রকম সত্যি ঘটনা বলেন। দাদুর পেশা সরকারি চাকুরি ছিল, বর্তমানে অবশ্যই উনি অবসরপ্রাপ্ত, কিন্তু ওনার নেশা ছিল ভ্রমণ। ছিল না, আজও উনি যতটা সম্ভব এই বয়সে এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং ঘুরে বেড়ানোর সুবাদে প্রচুর অভিজ্ঞতা উনি সঞ্চয় করেন। তো তেমনই একটা অভিজ্ঞতা অভিজয়কে উনি বলেছিলেন। অভিজয় বাড়ির দিদির সাহায্যার্থে ঘটনাটা পাঠিয়েছে আমাদেরকে। বলছে, সোনা দাদু এই ঘটনাটা আমাকে বেশ কিছু দিন আগে বলেছে। তখন সোনা দাদুর বয়স অনেক কম, চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় যেত, এছাড়াও বেড়ানোর জন্য একটা সময় নির্দিষ্ট বেঁধে রেখেছিল যে ওই সময়টা দাদু বেড়াতে যেতেন। তবে দাদুর সঙ্গে দাদুর দুজন সহচরও ছিলেন, একজন তার থেকে বয়সে একটু ছোট আর একজন মোটামুটি সমবয়সী বলা যায়। তো এরা দাদুর ওই যে সোলো ট্রিপে, সোলো তো বলা যায় না যেহেতু তিনজন যাচ্ছে, কিন্তু ওরা খুব সহযোগিতা করতো। পরিবারকে নিয়ে গেলে যেসব জায়গায় যাওয়া যায় না বা লোকেরা যেতে স্বচ্ছন্দ বোধ করে না, এমন এমন কিছু জায়গা খুঁজে খুঁজে ওনারা মানচিত্র থেকে বার করতেন না, যেতেন। একটু দুর্গম হতো, অনেক ঘটনা থাকতো সেসব জায়গাকে এক্সপ্লোর করতেন। আজ থেকে অত বছর আগে এত কিউরিসিটি ছিল, এখানে এটা জানা গেছে, চলো তো দেখে আসি, এরকম একটা বিষয়। এমন অনেক জায়গায় গেছেন তারা যেখানে হয়তো সেভাবে খুব ভালো লজ গেস্ট হাউসের সুবিধা নেই, সুতরাং সেখানে পরিবার নিয়ে গেলে তারা ন্যাচারালি অস্বস্তিতে পড়বে, তো তিনজন ছেলের মানিয়ে নিতে পারবে, এরকম জায়গা। তেমনই বলে আজ থেকে অত বছর আগে, তখন তো মোবাইল বা কিছু ইন্টারনেটের অত কোনো ব্যবস্থা অত কেন কিছুই ছিল না। তো ওনারা একটা পত্রিকায় পড়েছিলেন যে ভাঙ্গর বলে একটা জায়গা আছে রাজস্থান, সেখানে নাকি ভৌতিক ঘটনা ঘটে, তাই নিয়ে একটা আর্টিকেল তখনকার দিনে ছাপা হয়েছিল। বলে তাহলে অনেক দিন ধরে শুনছি, আর একজন যে যায় সে বলে হ্যাঁ আমিও শুনেছি, তো চলো যাওয়া যাক। তো এরকম যেমন ভাবা তেমন কাজ বলে ওনারা বেরিয়ে গেছেন। তো আর একজন যে ওনাদের থেকে বয়সে ছোট, সে ছিল দুর্জয় সাহসী। মানে যেসব জায়গায়, ওই দাদুর নাম সোনা দাদু, ডাক নাম সোনা, তো অভিজয় ওনাকে সোনা দাদু বলি সম্বোধন করে। বলছে সোনা দাদুর থেকে তো উনি আরও বেশি সাহসী। তো ওনার বলে বলিয়ান হয়ে আর সোনা দাদুর সমবয়সী যিনি, সে আর কি যেত, যে না ওরা আছে মানে আমার কোনো সমস্যা নেই। তো জেনে শুনেই গেছে যে ভৌতিক ঘটনা ঘটে, অনেকে নাকি রাত্রির বেলা ওই জায়গাটা পুরো সিল করে দেওয়া হয়, কোনো পর্যটককে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু আজকের ডেটে এই 2023-24 বা সামনে কিছুদিন বাদে 25 আসছে, এখন যেরকম সিকিউরিটির কড়াকড়ি না, সোনা দাদু যে সময়টা গেছেন সিকিউরিটি ছিল, কিন্তু এত এরকম না যে কেউ গোলে বেরিয়ে পড়তে পারবে না। তখন ফাঁক ফোকর দিয়ে লোকে ভেতরে ঢুকে থাকতো, সন্ধ্যের পরও ওখানে থেকে যেত। সেই দাদু তখন গেছেন যে রাজস্থানের একটা জায়গায়, মোটামুটি ভাঙ্গর দুর্গটা খুব কাছে হবে সেরকম একটা জায়গা দেখে একটা লজে উঠেছেন। কিন্তু ওই লজের উঠতে গিয়ে একটা সিঁড়ি টপকে, যে খুব আর কি সাহসী যে ছিল, তার গেল পাটা মুচকে, খুব পায়ে যন্ত্রণা। ওখানে লোকাল রাজস্থানে কথাবার্তা বলে ডাক্তার দেখালো, বললো না একে ব্যান্ডেজ করে বসে থাকতে হবে, এই পা নিয়ে হাঁটা চলা করা যাবে না, তাহলে কিন্তু ব্যথা কমবে না। এবার একটা বিদেশ বিভুয়ে গিয়ে এরকম অবস্থা হলে তো ন্যাচারালি সবারই চিন্তা হবে। তো ওকে বললো তুমি তাহলে থাকো, আমরা দুজন একটু ঘুরে আসি। তো প্রথমে সোনা দাদু প্রথমটায় কিন্তু ওকে ছেড়ে যেতে চায়নি, এটাও কিন্তু মেনশন করা খুব দরকার। বললো যখন তিনজন এসেছি, তিনজনে যখন যেতে পারবো না, তাহলে যাবার দরকার নেই। তো ইনি বললেন না, আমার জন্য তোমাদের ট্রিপটা কেন ক্যান্সেল হবে, কেন জিনিসটা জায়গাটা এসে কেন তোমরা দেখতে পাবে না, বরং তোমরা গেলে আমি তো কিছু শুনতে পারবো। আর তখনকার দিনে ক্যামেরা ছিল ওনার কাছে, ক্যামেরা ছবি তুলে আনবে, ওখানে গিয়ে ছবিগুলোকে ধুলেই তো কিছু ছবি দেখতে পারবো, এরমভাবে আমার সঙ্গে বসে থাকলে তো কিছুই হবে না, তোমরা ঘুরে এসো, আরামসে যাও, আমার কোনো অসুবিধা হবে না। তখন ওনারা বললেন তাহলে তুমি বসো, আমরা একটু ঘুরে আসি, তবে বেশি দেরি করবো না। তোমাকে একা রেখে ওষুধ খাইয়ে খাবার খাইয়ে তাকে রেখে ওনারা চলে গেলেন। তার হাতে একটা পেপার, কিছু পত্রিকা দিয়ে সারাটা দিন তো কাটাতে হবে, আজকের মতো তার মোবাইল নেই যে বসে মোবাইল দেখবে। তো ওনারা বেরিয়ে গেলেন।
হোটেলের যে মালিক ছিলেন তাকে বলে গেলেন এরম পেশেন্ট আছে, আপনি মাঝে মাঝে যদি আপনার কোনো স্টাফ গিয়ে একটু খবর নেয় বেয়ারা বা কেউ, তাহলে একটু সুবিধা হয়। বলে হ্যাঁ, তাদের ব্যবহার ছিল অমায়িক। বলে অবশ্যই, বলে আজকে রাতটা আছি, কালকে আছি, পরশু দিন আমরা বেরিয়ে যাব, ওকে নিয়ে আমরা বেরিয়ে যাব, কালকের দিন আর আমরা কোথাও সাইট সিনে যাচ্ছি না, আজকের দিনটাই আমরা যাচ্ছি। বলো ঠিক আছে। এবার ওনারা বেরিয়ে চলে গেলেন দুজনে। তো ঘুরে টুরে ঠিক টাইম মতোই যখন ওনারা পৌঁছলেন ওই দুর্গের কাছে, তখন মোটামুটি 2:30-3টে বাজে। তখনও মোটামুটি আলো তো ভালোই আছে, লোকেরও ভিড় আছে। এবার দেখে টেকে এদিক ওদিক দেখে কোথাও কিছু মানে ভৌতিক কিছু ওনাদের লাগলো না। বললো না, তাহলে বোধহয় পুরোটাই গুজব, বা হয়তো এই জায়গাটার পাবলিসিটি করাবার জন্য এখানকার থেকে একটা ব্যবস্থা করা হয়েছে। পেপার টেপারে দিলে লোকেরা আসবে, একটু ভিড় হবে, পর্যটক টানার জন্য অনেক সময় অনেক জায়গায় এগুলো চলতে থাকে, মানে তাই হবে। এবার দুজনে মিলে এখানে আর একটা জিনিস মেনশন করা দরকার, ওরা যখন এসেছিল স্টেশনে নেমে ওরা খুব ভালো ওখানকার লাড্ডু পেয়েছিল, 2 প্যাকেট লাড্ডু কিনেছিল। তো হোটেল থেকে যখন বেরিয়ে আসছে 1 প্যাকেট লাড্ডু ওই যে বন্ধুর পায়ে লেগেছে আর কি, তাকে দিয়ে এসেছিল। 1 প্যাকেট লাড্ডু আর জল নিয়ে ওরা বেরিয়ে পড়েছিল, যে ওখানে কি পাবো না পাবো, খিদে পেলে লাড্ডু আর জলটা খেতে পারবো। তো ওদের সঙ্গে ওই খাবারটা ওরা ক্যারি করছিল। ওইখানে দুর্গের ওখানে গেল প্রচুর লোকজন। এবার আস্তে 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 যেই 4:30 পৌনে 5টা বাজতে যাচ্ছে, তখন কিন্তু শীতের সময় নয়, এটা দুর্গাপুজো ঠিক আগে আগে সময়, সুতরাং ঝপ করে সন্ধে নেমে যাওয়ার বিষয়টা তখনও অতটা নেই, সন্ধেটা একটু দেরিতেই নামছে তখন। তাও লোকেরা দেখলো খালি হয়ে গেল। মোটামুটি বলছে 4:10-15 থেকেই লোক মানে যেন বেরিয়ে চলে যাচ্ছে, যেন একটা কোনো আতঙ্ক ভয়। 4:30 পৌনে 5টার মধ্যে জায়গাটা পুরো খালি হয়ে গেল। আজ থেকে অত বছর আগে, এখন বর্তমানে নতুন কি নিয়ম হয়েছে সেই অনুযায়ী কিন্তু প্লিজ আপনারা কেউ ভাববেন না। এবার ওখানকার যারা দারোয়ান বা গার্ড বলে এবার আপনাদের বেরিয়ে যেতে হবে। বলে ঠিক আছে, ওরাও বেরিয়ে চলে এলো। বেরিয়ে এসে বাইরে নিচে এসে বলছে বসে আছে, বলছে চলো এবার যাওয়া যাক, ও তো ওখানে একা আছে। বলে হ্যাঁ। বলে সোনা দাদু বললেন তবু যেন মনে হচ্ছে একবার এলাম, এই হয়তো এত লোক ছিল বলে হয়তো কোনো ভৌতিক কিছু অনুভব করিনি, হয়তো একা গেলে কিছু অনুভব করব, এই গেলে হয় না, গেলে হয় না। তো আর একজন আছে ও একটু ভীতু, ও বলছে না না দূর, দরকার নেই, কী দরকার, আরে কিছু থাকলে তো দেখতে বলে। এরকম ভূত কি নাকি, মানুষের মতো না, কিন্তু মুখের সামনে দাঁড়িয়ে থাকবে। একটু অন্ধকার হলে এই নিঝুম ঝুপ ঝুপ করে সন্ধে নামবে, তখনই তো ভৌতিক ব্যাপারটার একটা মজা পাওয়া যাবে। তো ইনি একদমই রাজি নন, কিন্তু ওই যে যার সঙ্গে এসছেন সোনা দাদুর সঙ্গে, সোনা দাদুর মন রাখার জন্য বলে তাহলে চলো যাওয়া যাক, কিন্তু বেশি কিন্তু কিছু গন্ডগোল দেখলে নেমে আসবো। বলে আচ্ছা তাই হবে, তাই চলো না, আর যদি তোমার ভয় লাগে তুমি বসো, আমি একা যাচ্ছি। কিন্তু ওদের একে অপরের প্রতি প্রচণ্ড ভালোবাসাও ছিল। বলে না না, এসছি যখন বিপদে পড়লে একা তুমি পড়বে কেন, আমিও পড়বো, চলো। একজন তো পায়ে লেগে বসে রইল, তোমাকে আর বিপদে ফেলবো না, আমি তোমার সঙ্গে যাব। তো অন্তত দুজনে মিলে গেলে তো একটা লোক ডাকতে পারবো। তো সোনা দাদু বললেন যে না, তোমাকে যেতে হবে না, তোমার ভয় লাগছে যখন বসো, নার্ভ দুর্বল হলে তুমি ভয় সবসময় ভূত ভূত দেখবে, তাহলেও আমরা প্রমাণ পাবো না, তুমি বসো, আমি ওপরে তো যাচ্ছি একা, কিছু অসুবিধা হলে তখন তুমি গার্ডদের ডাকবে। তখন বলে গার্ডরা যদি বলে সন্ধ্যে নামার পর আমরা গেছেন কেন, বলে দুটো কথা শুনলে শুনবো, জায়গাটা তো এক্সপ্লোর করা হবে। এইসব দুজনের মধ্যে কথাবার্তা হতে হতে সোনা দাদু ওকে বসিয়ে রেখে চলে গেলেন। ভদ্রলোক যিনি বসেছিলেন সেই দাদু আজ তিনিও খুবই বৃদ্ধ, না একটা খাবারের মুখ লাগিয়েছেন, না একটু জল খেয়েছেন, কেন ওনার মনটা পড়েছিল সোনা দাদুর ওপর, যে ও আসুক একসঙ্গে খাবো, খেয়ে বেরিয়ে চলে যাব। চুপচাপ উনি নিচে একটা জায়গায় বসেছিলেন। সোনা দাদু যখন ওপরে চলে গেল, এবার গিয়ে দেখছে নর্মাল কোনো কিছু ফিল টিল করছে না। তারপর কিছুক্ষণ বাদে মনে হলো একটা পেছনে এরকম একটাকে যেন নিঃশ্বাস নিল, জোরে শ্বাস ফেলার শব্দ। উনি পাত্তা দিলেন না, বলে না, এটা এতক্ষণ ধরে যেহেতু আমরা আলোচনা করছি, এটা মাথায় নিয়ে আমরা এসেছি এখানে ভূত দেখবো ভূত দেখবো, তো এইগুলো আমাদের অবচেতন মন থেকেই অটোমেটিক আসে, সেখানে ভূতের কোনো ব্যাপার নেই, কোনো ভূতের গন্ধও নেই। মনে খুব সাহস নিয়ে আরও একটু এদিক ওদিক গেলেন। অলিন্দের চারপাশটা উনি ঘুরছিলেন, একটা তখনকার দিনে হয়তো বারান্দা বা অলিন্দ যাই হোক যেভাবেই ওটাকে বলা হয়, সেখানে উনি ফিল করলেন একটা খালি পায়ে হাঁটার শব্দ। বলছেন কোনো নুপুরের শব্দ না, কোনো বুট জুতোর শব্দ না, জাস্ট খালি পায়ে হাঁটলেও মানুষ একটা মাটির সঙ্গে যখন পায়ের একটা মানে ছন্দ মেলে,
একটা শব্দ কিন্তু হয়, সেই শব্দ ওই অলিন্দের মধ্যে যেন মনে হচ্ছে ওর পেছন পেছন ঘুরছে, অথচ পেছন ঘুরে দেখতে পাচ্ছেন না বলে এত ভয় লাগলো। একটা খালি পায়ের পদচারণা ওখানে যে এত ভয়াবহ হতে পারে বলছেন আমি কল্পনা করতে পারছি না, যে এরকম একটা কিছু মানে আমি ফিল করছি বা আমার সঙ্গে হচ্ছে, ভাবতে পারছি না। উনি প্রচণ্ড ভয় পেয়ে এবার উনি নেমে চলে এলেন, না আর থাকা যাচ্ছে না, কারণ ওনার মনে হচ্ছে উনি যেদিকে যাচ্ছেন যে পায়ের আওয়াজটা যেন ওনাকে পুরো ফলো করছে, ওনার পেছন পেছন যাচ্ছে খালি পায়ের শব্দটা। উনি নেমে চলে এলেন, বলে না এক ভয় যখন ধরে গেছে আর না, কেন ফট করে কিছু যদি দেখে ফেলি সেন্সলেস চলে গেলে তখন কিন্তু ওরা নেই, মুশকিল হয়ে যাবে, ওরা নিচে ও খুব বিপদে পড়বে। চলে গেলেন, গিয়ে বললেন কি কি হলো, ওই নিজের বন্ধুকে বললেন তার এরকম হলো, বলে হ্যাঁ, ঠিক আছে চলো একটা জায়গায় বসে জল খাওয়া হোক, এই লাড্ডুগুলো খাওয়া হোক। বলে আচ্ছা। অদ্ভুত বিষয়, প্যাকেটটা থেকে লাড্ডু বার করলেন, সিল করা, কিন্তু এর আগে কিন্তু ওরা খোলেও নি কিছুই না। সিল খুলে প্যাকেট থেকে লাড্ডুটা যখন বার করতে যাবে দেখছি লাড্ডুগুলো গুঁড়ো হয়ে গেছে। এবার অনেকে বলবেন গুঁড়ো তো হাতের চাপে লাড্ডু নরম জিনিস হতেই পারে, আগে না সেই গুঁড়ো নয়। আমরা যেমন বাড়িতে আদা বা রসুন বাটি একটা মশলার থকথকে ভাব, লাড্ডুগুলো থকথকে হয়ে আছে, যেন মনে কেউ চিবিয়ে ফেলে রেখেছে। লাড্ডু চিবিয়ে ফেলে রাখা সম্ভব না আমি জানি, ওইভাবেই লাড্ডুটা পড়ে আছে পুরো প্যাকেটের মধ্যে, একটা অংশ গোটা নেই, পুরো বাটনার মতো যেন কেউ লাড্ডু বেটেছে, মানে এটা না দেখে বিশ্বাস করা যায় না। এবং ওনাদের সঙ্গে যে 2টো বোতল জল ছিল, ওই খাবারের পোঁটলায় দেখলো একটা বোতলে জল নেই, একটা বোতলে জল আছে। ওরা কোনো কিছু আর খায়নি, প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে জলটুকু খেয়ে ওরা হোটেলে চলে এলো। এইবার এসে দেখে বন্ধুকে বলল, ওকে প্রথমে কিছু বলেনি, যে আচ্ছা তোর ব্যাগটা বার কর তো, দেখ তো তুই লাড্ডুগুলো ঠিকঠাক আছে কি না, নাকি ঠকিয়ে দিয়েছে আমাদের, এভাবে বলছে। বলে কেন ঠকাবে, কেন আমি তো খেলাম 2-3টে, ভালোই খেতে। বলে কীরকম, দেখলো নর্মালভাবে প্যাকেটটা খোলা সাইডে রাখা আছে, প্যাকেটটা মানে কভারটা তুললো, ও যে কটা খেয়েছে বাকি লাড্ডুগুলো সুন্দর আছে, বেশ বড় লাড্ডু, ওরা নিজেরাও খেয়ে দেখলো খুবই ভালো। তো এইরকম লাড্ডু ওইভাবে পেস্ট করা যদি কেউ নিজে থেকে না করে করা সম্ভব না। এমনি ভেঙে গেল গুঁড়ো হয়ে গেল সেটা আলাদা, এমনি বাটনার মতো বেটে রেখে দিয়েছে, এটা কোনো স্বাভাবিকভাবে সম্ভব নয়। কোনো লাড্ডু কোম্পানি এটা বাটনার মতো বেটে একটা প্যাকেট ভালো একটা প্যাকেট খারাপ বিক্রি করছে, সম্ভব না। আর ওরা যখন হাতে তুলেছিল ওরা তো মোটামুটি ভার ওজন টোজন সব দেখেই নিয়েছে, তো ওটা ওদের খুব। আর তারপরে জলের বোতল, 1 বোতল জল ওখান থেকে তো কেউ চায়নি, জলটা কোথায় গেল। তো এই দুটো জিনিস, ওটা যদি বাদও দেওয়া যায় নিঃশ্বাসের শব্দ আর পায়ের আওয়াজ, ওটা যদি কেউ বলে যে কোনো জঙ্গলি জানোয়ার টানোয়ারের শব্দ বা নিজের মনের ভয় থেকে উনি ওটা ফিল করছিলেন, কিন্তু লাড্ডু আর জলের বিষয়টা একদম মানে ধারণার বাইরে। থ্যাংক ইউ অভিজয়, তুমি আমাদের খুবই ক্ষুদে সদস্য। তুমি যে পড়াশুনোর ফাঁক থেকে ঘটনা শোনো এবং ঘটনা শুনে ঘটনা পাঠিয়েছো, দাদুর থেকে শুনেছ, অনেকেই কিন্তু ঘটনা শোনেন, সবাই কিন্তু পাঠানোর মতন সময় হয় না, বা অনেকে ভাবেন আজ পাঠাবো কাল পাঠাবো, হয়ে ওঠে না। থ্যাংক ইউ সো মাচ তোমাকে এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য। তোমাদের মতন ক্ষুদে ক্ষুদে সদস্যদেরও জন্য আমাদের অলৌকিক জোন তোমাদের ভালোবাসা এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় ঘটনায় চলে যাব। আমাদের এই ছোট্ট ক্ষুদে সদস্যর ঘটনা কেমন লাগলো প্লিজ জানাবেন। আমার কিন্তু খুব ভালো লেগেছে ওর দাদুর এই ঘটনা, এবং ওকে রিকোয়েস্ট রইল ওই সোনা দাদুর ঝুলি থেকে আবার যদি কোনো ঘটনাও শোনে বা আগেও হয়তো শুনে আছে সেগুলোও যেন আমাদের কাছে পাঠায়। এবং ও আমাকে বলেছে, সহেলি আন্টি এই ঘটনাটা তুমি যদি বলো আমি তাহলে আর এরপর সাহস করে পাঠাবো, নাহলে ওর মা বলেছিল পাঠাবি, পড়বে কি পড়বে না কি জানি। তো আজকে আমি ঘটনা পড়লাম, আশা করছি অভিজয় খুব শিগগিরই আমাদের আরও ঘটনা শোনাবে। আজকে সরাসরি চলে গেলাম আজকে দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে আচ্ছা একবার বলে দিই, তোমরা যারা ঘটনা পাঠাতে চাইছো তারা আমাদের মেল করতে পারো alaukikzone310@gmail.com, অথবা অলৌকিক জোনের ফেসবুক পেজ আছে, ডাইরেক্ট সেখানে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠিয়ে দিতে পারো। ফেসবুককে গিয়ে তোমরা সার্চ করবে অলৌকিক জোন বলে, আমাদের পেজ পেয়ে যাবে এবং সেখানে ইনবক্সে ঘটনা লিখে বা ভয়েস ওভার করে পাঠিয়ে দিতে পারো। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন
আর ওনার নাম, সি ওনার সারনেমের প্রথম অক্ষর। অ্যাকচুয়ালি উনি একজন স্কুল শিক্ষিকা। উনি ওনার নাম বলতে স্বচ্ছন্দ নন। উনি মধ্যবয়স্কা একজন শিক্ষিকা। উনি বলছেন আরসি নামে আমি আমার স্টুডেন্টদের কাছে জনপ্রিয় ছিলাম, যে আরসি ম্যামের ক্লাস। তো আমি সেই আমার নামটা ওদের কাছ থেকে শুনতে আমার এত ভালো লাগতো, আজকে এই নামটা তোমার এখানে পাঠালাম, তুমি আমাকে এই নামে সম্বোধন করো, আমি খুশি হব। তো ম্যামকে নমস্কার জানিয়ে ওনার ঘটনা স্টার্ট করছি। ম্যাম প্রথম জীবনে ছিলেন একজন গৃহশিক্ষিকা। তারপর উনি স্কুলে চাকরি করতেন বহু বছর, কিন্তু এমন একটি অসুখের ওনার পড়তে হয়েছিল যার জন্য ওনাকে চাকরি মাঝপথে ছাড়তে হয়। উনি চাকরি কন্টিনিউ করতে পারেননি, কারণ ওনার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স প্রচুর দূর ছিল। তো উনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন, ভিসি যেটা বলি আমরা। এখন উনি বাড়িতে প্রাইভেট কোচিং করান আর কি, টিউশন দেন। উনি বলছেন এটা আমার একদম প্রথম জীবনের ঘটনা, যখন আমি কোনো রকম স্কুলে চাকরি পাইনি, শুধুমাত্র গৃহশিক্ষিকা হিসাবে স্টুডেন্টদের বাড়িতে গিয়ে পড়াতে যেতাম, নিজের বাড়িতে না। তখন আমি বিবাহিতও ছিলাম না, অবিবাহিত মেয়ে। তো সেই সময় আমি একটি পরিবারে পড়াতে যেতাম, তারা বিহারি ছিল। বিহারি কীরমভাবে, বাড়ি যিনি বউ মানে পুত্রবধূ তিনি ছিলেন বাঙালি, তার বিয়ে হয়েছিল একটি বিহারি ব্রাহ্মণ পরিবারে। তো ওরা কলকাতাতেই থাকতো, ছেলেমেয়েরাও বাংলা মিডিয়ামে পড়াশুনো করতো, মায়ের এটাতে ওরা বেড়ে উঠছিল। তবে হ্যাঁ, হিন্দি বলতে বা ওদের সংস্কৃতি সব কিছুই মেনটেন করতো, কিন্তু বাংলা পড়তে লিখতে এবং যেহেতু বেঙ্গলি মিডিয়ামে পড়ে সব কিছুই জানতো। তো বলছে এত স্টুডেন্টের বাড়ি গেছি, পড়িয়েছি, বর্তমানে তো বাড়িতেই সব কিছু করি, কিন্তু ওদের বাড়িতে যে আতিথেয়তা আর পার্বতীদির যে ভালোবাসা আমি পেয়েছি সেটা আমি এ জীবনে ভুলবো না। বর্তমানে ওরা কলকাতায় থাকেনও না, সপরিবার ওরা বিহারে চলে গেছেন আজ থেকে অনেক বছর আগে। তো সেই সময় পার্বতীদি একদিন চুপ করে বসেছিলেন, খাবার দিয়েছেন, যেমন টিচার আসলে সবাই দেয় চা খাবার। তো পড়াও তা হয়ে গেছে, পড়া হওয়ার পর ও পার্বতীদিকে হাসি খুশি মানুষটা বসে আছে এতদিন, প্রায় তখন 1.5-2 বছর হয়ে গেছে ওদেরকে পড়াচ্ছে, ওনার 2 ছেলে মেয়েকে। বলছে কি হয়েছে বৌদি, এরকম মুখ ছোট করে বসে আছে? বলে আমার স্বামী জানো তো খুব বড় একটা মানে ঘটনা ঘটেছে, মানে আমরা ভাবতে পারিনি এরম ঘটবে। তো বলছেন কি হয়েছে? বলছে এরকম আমার মানে দিদির শাশুড়ি, মানে ওরা দাদি, মানে হাজব্যান্ডের ঠাকুমা আর কি, মারা গেছেন। বলে ও আচ্ছা তাই? বলছে তোমরাও তো চলে যাবে? বলে হ্যাঁ, ছেলে মেয়ের পরীক্ষার জন্য তো আমি কিছু করতে পারছি না। আমাদের পরিবারের বাকি যারা, মানে ওরা একটা জায়গায় ভাড়া থাকতো, পরিবারের আদার্স যারা কলকাতায় ছিল তারা অন্য জায়গায় ভাড়া থাকতো। অ্যাকচুয়ালি ওনার যে স্বামী চাকরি করতেন কলকাতায়, একটি সরকারি চাকরি করতেন। তো সেই সূত্রেই ওখানে পার্বতীদির সঙ্গে বিয়ে হয়েছিল আর কি, কলকাতার মেয়েকেই বিয়ে করেছিলেন। কিন্তু বিহারেও একটা পরিবারের একটা বড় অংশ থাকতো। বলছে আমার স্বামী নিজের চোখে একটা জিনিস দেখেছে, সেটা এই দাদির মৃত্যুর থেকে আরও বেশি ভয়ানক। দাদির তো বয়স হয়েছে, উনি স্বর্গে গেছেন হয়তো, সেটাই স্বাভাবিক, মানুষকে মানে মারা যেতেই হবে। কিন্তু মৃত্যুর সময় যে ঘটনাটা ঘটে গেল বা সেই দিন, সেটা খুব ভয়ঙ্কর। বলে কেন, কীরকম, কী হয়েছে? বলছেন আমার স্বামী তখন হাওড়া থেকে ট্রেনে উঠেছে, টেলিগ্রাম এসছে দাদি অসুস্থ। এবার মাঝখানে বলে রাখি, সেই সময়টা কিছুদিন এই দিদি মানে আরসি ম্যাম তখন কিছুদিন ছুটি নিয়েছিলেন স্টুডেন্টদের বাড়ি থেকে। ওনারও একটা কোথায় কোনো কাজের দরকারে ছিল হয়তো যাওয়ার। তো অনেক দিন তখন তো আর টেলিফোন ছিল না, মোটামুটি মুখে বলে গেছিলেন যে আমি এত তারিখ থেকে এত তারিখ আসবো না, তারপর আমি আবার আসবো। তো সেই জন্য মাঝখানের সময়টা অনেক কিছু ঘটে গেছে, উনি জানেন না। এবার পড়াতে এসে এখানে শুনছিলাম একটা ঘটনা ঘটে গেছে। বলছেন দেখো এরকম বিষয়, তো আমার হাজব্যান্ড হাওড়া থেকে ট্রেনে উঠেছেন। মনের মধ্যে ওনার একটা প্যানিক ছিল। এবার হাজব্যান্ড যা ওনাকে বলেছেন সেইভাবে পার্বতীদি ঘটনাটা আরসি ম্যামের কাছে ব্যাখ্যা করেছেন। বলে ট্রেনে যখন উঠেছি তাড়াহুড়ো করে বাড়িতে জানিয়ে দিলাম এরম টেলিগ্রাম এসছে, তাহলে আমি আর বাড়ি ফিরছি না, আমি একদম স্ট্রেট বেরিয়ে চলে যাচ্ছি। তখনকার দিনে কীভাবে তৎকালে টিকিট বার করেছেন কি করেছেন, তো উনি হাওড়া থেকে বেরিয়ে চলে গেছেন।
স্টেশন থেকে উঠলেন, খাওয়া দাওয়া কোনো কিছু সেভাবে জিনিসপত্র কিচ্ছু নেননি, একদম এলোমেলোভাবে। কেন? দাদির শরীর খারাপ, দাদি দেখতে চাইছে, মানে উনি বুঝে গেছেন দাদির অবস্থা ভালো না, কারণ দাদি তখন 90 ঊর্ধ্ব বয়স। মনের মধ্যে একটা সবসময় একটা টেনশন চলছে যে বাড়ি গিয়ে দাদিকে দেখতে পাবো তো, দেখতে পাবো তো, আচ্ছা সত্যি আছে তো, নাকি এরা আমাকে মিথ্যে কথা বলছে, এরকম যে হয়তো উনি চলে গেছেন, তারপরে হয়তো আমায় খবর দিচ্ছে, নাকি আমি পরে এই খবরটা পেলাম, এরকম চিন্তার মধ্যে ওনার মনের মধ্যে চলছে। তো উনি কী করছেন, যখনই ট্রেন থামছিল উনি বারবার নিচে নামছিলেন, জল খাচ্ছিলেন, পায়চারি করছিলেন, আবার যেই ট্রেন হুইসেল দিচ্ছিল আবার উনি উঠে পড়ছিলেন। এটা অনেকেই করেন, এটা করা একদমই উচিত না। ট্রেন এক পা দুপা চলতে আরম্ভ করছিল, উঠে পড়ছিলেন, কম বয়স তখন, কিন্তু মনের মধ্যে টেনশন থেকে উনি ট্রেন থামলে না বসে থাকতে পারছিলেন না। এভাবে বিভিন্ন স্টেশনে নামছিলেন, উঠছিলেন। তো একবার যেই হাওড়া থেকে বেশ অনেকটা চলে গেছে ট্রেন, একটা জায়গায় দাঁড়িয়েছে, উনি জল নিলেন, একটু সামান্য কেক নিলেন, নিয়ে উনি খাচ্ছেন। দেখলেন একটা ছোট গাছ, স্টেশনের সামনে যে গাছগুলো থাকে একটু বাঁধানো মতো, ওখানে একজন বয়স্ক ভদ্রমহিলা, পোশাক শাড়ির পরার ধরন বা হাতের কাছের চুড়ি বা এগুলো দেখে মনে হচ্ছে বিহারি হবে, আর হাতে একটা উল্কি আছে। উল্কি দেখে যেন ওনার বাড়ির কথা আরও বেশি মনে পড়ে গেল, কারণ ওনাদের বাড়িতে ওনার মা, ঠাকুমা, পিসিমা সবার হাতে উল্কিটা থাকে, ওরা বিবাহের পর এই উল্কিটা হাতে আঁকায়। তো ওই উল্কিটা দেখে, কিন্তু ভদ্রমহিলা দেখে মনে হচ্ছে খুব বয়স্ক, যেভাবে জবুথবু হয়ে বসে আছেন, মুখটা কিন্তু শাড়ির আঁচলে ঢাকা, মানে ঘোমটাটা অনেকটা নিচে, তো যেটুকু মুখে থুতনি বেরিয়ে আছে যেন মনে হচ্ছে যেন প্রচুর কোঁচকানো চামড়া। তো একজন যতই বয়স্ক ওইভাবে তো কারোর দিকে তাকিয়ে থাকা যায় না, তো উনি মুখটা ফিরিয়ে নিলেন, বাড়ির কথা আরও যেন মনে পড়ছে। এবার ট্রেন চলতে শুরু করেছে, বেশ অনেকটা চলে যাওয়ার পর আবার একটা নাম না জানা স্টেশনে দাঁড়িয়েছে ট্রেন। সেখানে বেশি লোক নামলো না, ট্রেনটা একটু দাঁড়িয়েছে, একটুখানি সামান্য কটা চাওয়ালা ঝালমুড়িওয়ালা ঘুরছে। উনি নেমে এক কাপ চা খেলেন। ওনার চোখ গেল ওই ভদ্রমহিলা যাকে উনি দেখেছেন, সে বয়স্কা মহিলা আগে অনেকটা স্টেশন আগে একবার নেমেছিলেন, দেখছি এই স্টেশনে উনি নেমেছেন, আর ঠিক একইভাবে আরভাবে বসে আছেন, হাত দুটো বুকের কাছে চেপে ধরা, বোঝাই যাচ্ছে জবু থবু, আর মুখটা সাইড হয়ে আছে, একটা পাথরের মতো যেন বসে আছে, মুখটা ঢাকা। ওনার মনে হলো বাবা, এত বয়স্ক মহিলা, আমি না ইয়াং ছেলে নামছি উঠছি, বারবার প্রতিটা স্টেশনে নামছে আর উঠছে, এ আবার কি কথা। এরপরে আরও 2-3টে স্টেশন পেরিয়ে চলে গেছে, বেশ অনেকটা স্টেশন। এবার একটা জায়গায় ট্রেনটা থামলো, ট্রেনটা মানে ওখানে থামার কথা না, সিগন্যাল পায়নি তাই দাঁড়িয়েছে। কি করবেন, জানলা দিয়ে মুখ বাড়াচ্ছেন, কিছু দেখতে পাচ্ছেন না, তো দরজার সামনে দাঁড়িয়ে উনি এদিক ওদিক মুখ বাড়াচ্ছেন, ওখানে আর নেমে লাভ নেই, কারণ ওটা তো প্ল্যাটফর্ম না, অনেকটা নিচে নামতে হবে। এইবার মুখটা বাড়িয়ে যেটা দেখলেন, ওনার বুকটা ধক করে উঠলো। ট্রেনটা যেখানে দাঁড়িয়েছে দুদিকে একটা ফাঁকা ধুধু মাঠ, দুদিকেই, আর দূরে জঙ্গল, মনে হচ্ছে দূরে কোনো গ্রাম আছে, দূরে লোকেরা রান্না করছে, উনুনের আগুনও জ্বলছে, দূর থেকে দেখা যাচ্ছে একদম। তো দেখছেন একটা ওই ভদ্রমহিলা একটু মাঠের মাঝখানটা ঠিক জবুথবু হয়ে বসে আছে। এবার ট্রেনের আলোটা পড়ছে ওনার গায়ে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনিই বসে আছেন, জবুথবু হয়ে বসে আছেন, আর মুখটা নিচে, বুকটা ওরম হাতে, বুকের মধ্যে হাত দিয়ে বলছে, আমি এখানে নামলাম না, উনি নেমে ওইখানে গিয়ে আবার 2-3টে লাইন পেরিয়ে ওখানে গিয়ে বসে পড়লেন। ওনার বেশ এবার গাটা ছমছম করতে লাগলো। উনি হলো থাক, এসব নিয়ে আর ভাববো না। এরপরে ট্রেন চলতে শুরু করেছে, ওনারও মাথার মধ্যে এই ভদ্রমহিলা কথা ওনার মাথা থেকে বেরিয়ে গেছে, দিদার কথাই ভাবছেন, মানে ঠাকুমার কথা, সরি, যে কি হলো, কি বাড়ির খবর, আজকের দিন কত আমরা ভাগ্যবান, কথা কিছু মনে হলেই আমরা ফোন করতে পারি, তখন কোনো সুবিধা ছিল না। মনের মধ্যে সংশয় দুশ্চিন্তা নিয়ে উনি ট্রেনের সময়টা পার করছেন। একটা বড় জংশনে এসে ট্রেনটা দাঁড়ালো। এবার ওনার মাথায় ওলা যে দেখি তো ওই ভদ্রমহিলা আবার নেমেছে কিনা। উনি নামলেন, কেন জানে এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে, হাতে একটা পেপার কিনলেন, একটা ছোট ম্যাগাজিন কিনলেন, মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য। চা খেলেন, অনেকক্ষণ দাঁড়ালেন, 2-একটা লোকের সঙ্গে কথাও বললেন, কোথাও ভদ্রমহিলাকে দেখতে পেলেন না। এবং এরপরে যতবার ট্রেন দাঁড়িয়েছে কোনো স্টপেজে ভদ্রমহিলাকে আর দেখা যায়নি। তখন ওনার মনে হলো লাস্ট ওই ধুধু অন্ধকার যে মাঠে
ওনাকে দেখেছিলাম, হয়তো ওখানেই ওনার নামার ব্যাপার ছিল বা কিছু, আর তো দেখি নামছে না, বা হয়তো উনি বারবার নামছিলেন বলে ওনার পরিজন তো কেউ আছে, এত বয়স্ক মহিলাকে তো কেউ একা ছেড়ে দেবে না, তারা হয়তো আর নামতে দেয়নি, অন্য হয়তো বগিতে আছে। তো তারপর উনি আর ভাবলেন না ওটা নিয়ে। এবার যখন উনি বাড়ি পৌঁছেছেন, দেখছেন বাড়ির সামনে একটা ছোটোখাটো জটলা। ওকে দেখে এই অরবিন্দ আ গয়া, অরবিন্দ আ গয়া। কী হলো, ওনার আদার্স ভাইটাই যা ভাইপোড়া সবাই আছে বললো যে দাদি চলে গেছেন, মারা গেছেন। বেশিক্ষণ হয়নি, 45 মিনিট হলো দাদি মারা গেছেন। ডাক্তার এসে দেখে বল হ্যাঁ ডেড ডিক্লেয়ার করে গেছে। বলো মারা গেল, হ্যাঁ। কান্নাকাটি একটা রোল পড়ে গেল। তা দাদির ঘরে যখন গিয়ে দেখলেন, দাদি অ্যাকচুয়ালি শ্বাসকষ্টে ভুগছিলেন, বসে বসে হাঁপাচ্ছিলেন, এবং অদ্ভুত ব্যাপার বসে বসেও ওনার প্রাণটা বেরিয়ে গেছে। তো ওইভাবেই শক্ত হয়ে বসে আছেন। দাদিকে দেখে ওর বুকটা ধক করে উঠল। উনি ওই দাদি যে খাটে বসা অবস্থায় মারা গেছে, তো খাটের তলায় উনি মাটিতে ধপ করে বসে পড়লেন। সেই শাড়ি, সেই হাতের উল্কি, সেই থুতনি, মুখটা শাড়িতে ঢাকা, তার দাদি, আর কেউ না। এখানে আর একটা ঘটনা আমি হয়তো মেনশন করতে ভুলে গেছি। উনি বলছেন লাস্টের যখন ওই যে যেখানটা বললাম অন্ধকার মতো স্টেশনটার কাছে, ওখানে যখন উনি ভাবছিলেন এবার নেমে গিয়ে ভদ্রমহিলার সঙ্গে কথা বলবো, বয়স্ক মহিলার সঙ্গে, যে আপনি বারবার মাতাজি নামছেন কেন বা কিছু, তখন সে ভদ্রমহিলা ঘুমটার মধ্যে থেকে ও নামছে দেখে এরম 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 করে মুখের না না নেমো না নেমো না করেছিল। বলছে আর কাউকে তো দেখতে পাচ্ছি না, ওইখানে দাঁড়িয়ে আছে, দরজার সামনে আমি একাই, তার মানে আমাকে এরম করছে। তার কিছুক্ষণ বাদে দেখলেন একটা থ্রু ট্রেন ওখান দিয়ে বেরিয়ে চলে গেল। উনি ভাবলেন যদি সত্যি আমি যদি এরকম অবিবেচকের মতো নেমে পড়তাম, তাহলে আজকে আমিও হয়তো চলে যেতাম পৃথিবী ছেড়ে। তো তার সেই জন্য একটা কৃতজ্ঞতা বোধও ছিল ভদ্রমহিলার প্রতি। কিন্তু বাড়িতে এসে যে দৃশ্য উনি দেখলেন, সেই শাড়ি, সেই উল্কি, সব থেকে ওনার দুঃখ হলো, ওনার ভয় লাগেনি যে এত রাস্তা যাকে উনি দেখেছেন সে আর কেউ না, ওনার দাদি। দুঃখ ওনার এটাই ছিল যে আমার দাদিকে আমি চিনতে পারলাম না, যে কোলে আমি সারা জীবন মানুষ হয়েছি, যে উল্কি দেখে ছোট থেকে বড় হয়েছি, ওই হাতে ওই কোলে বড় হয়েছে, তাকে আমি যেমন শাড়িতেই সে থাকুক আমি তাকে চিনতে পারলাম না। এটা কি করে সম্ভব? এইটা ভেবে ওনার সব থেকে বেশি ওনার গ্লানি হয়েছিল। তারপরে ওনার দাদির সমস্ত কাজকর্ম, ওদের মতে সমস্ত মিটে যাওয়ার পর ওরাও পার্বতীরাও চলে গেছিলো। পরবর্তীকালে আরসি ম্যাম বলেছিলেন আর কিছু কেউ দেখেছে? বললো না। বললেন দেখুন আমার স্বামী যেরকম গম্ভীর মানুষ, খুব কম কথা বলেন, তিনি তো বানিয়ে বানিয়ে গল্প বলবেন না, সুতরাং কিছু নিশ্চয়ই ওনার ফিল হয়েছিল, এবং তার জন্য নাকি গোটা জীবনও ওনার গ্লানিটা ছিল যে আমি দাদিকে চিনতে পারলাম না কেন, এটা কিভাবে সম্ভব, যে মানুষটার কোলে পিঠে আমি বড় হলাম। সত্যি কিছু বলার নেই ঘটনার। আজকের দ্বিতীয় ঘটনাও এখানে শেষ হয়ে গেল বন্ধুরা। এবার সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে। আশা করি তোমাদের ঘটনা দুটো ভালো লেগেছে। আমি চেষ্টা করব, তোমরা খুব বড় এপিসোড পছন্দ করো, এরপর থেকে আরও একটু বড় এপিসোড যাতে আনতে পারি তার চেষ্টা আমি আপ্রাণ করব। উর্বশী বসাক লিখেছেন দুটো ঘটনা ইউনিক। সুচিত্রা রয়চৌধুরী লিখেছেন জন্মান্তরের স্টোরি শুনতে চাই সোহেল। জন্মান্তরের স্টোরি আমার কাছে এসেছে, স্টোরি বলবো না, রিয়েল ঘটনা, স্টোরি তো আমরা আর শোনাই না, তো চেষ্টা করব খুব সহজ তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসার। প্রিয়াঙ্কা মণ্ডল লিখেছেন একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড হলে আরও ভালো হয়। হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যে এপিসোডে আপনি কমেন্ট করেছেন আমি ইচ্ছা করেই মিউট রেখেছিলাম, কেন অনেকেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডে, অনেকেই আবার অস্বস্তি বোধ করেন। আসলে নানা মুনি নানা মত, কেউ কেউ ব্যাকগ্রাউন্ড সাউন্ডে ভাবেন যে না আমার শুনতে ভালো লাগে না বা কিছু। সঙ্গমিতা শর্টস লিখেছেন দারুণ লাগলো দুটো ঘটনায়। হ্যালো LYFT লিখেছেন অসাধারণ দুটো ঘটনা। শঙ্খমিত্রা আবারও কমেন্ট করেছেন। সুবীর কমেন্ট করেছেন। কাকলি পাত্র কমেন্ট করেছেন। অয়ন গাঙ্গুলি লিখেছেন নাইস সহেলি, থ্যাংক ইউ সো মাচ। অনিন্দিতা দত্ত, রিয়া পাজা রান্নাবান্না অনেক দিন বাদে কমেন্ট দেখলাম, দুটো ঘটনায় মন ছুঁয়ে গেল সহেলি। বিউটি মণ্ডল দুটো ঘটনায় ভালো লাগলো, সেকেন্ড ঘটনাটা খুব ট্র্যাজিক। মৌসুমি দে থ্যাংক ইউ সো মাচ। দেখিনি অডিও 8487 কমেন্ট করেছেন অলৌকিক জোনের ভীষণ ভালো লাগে ঘটনাগুলো সহেলি, তোমার বলার ধরনও অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ।
স্নেহা সাহা, খুব সুন্দর ঘটনা দিদি। সর্বরী সান্যাল, আজকে দুটো ঘটনাই ভালো লাগলো। সোমা লিখেছেন সহেলি, আমি চলে এসেছি, আমি রোজ ঠিক এই টাইমে তোমাকে মন দিয়ে শুনি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। শিবু চক্রবর্তী লিখেছেন সেকেন্ড স্টোরিটা খুবই ভালো, থ্যাংক ইউ। প্রিয়তা ভট্টাচার্যি, অনেক দিন বাদে ওনাদের কমেন্ট পাচ্ছি, দারুণ দারুণ লিখেছেন, কমেন্ট করেছেন জয় মুখার্জি। এই ভূতগুলো আমাদের দেশে খাচ্ছে আর ভয় দেখাচ্ছে, এদের কোনো কাজ নেই। আচ্ছা, তো উনি হাস্যকৌতুকভাবেই কমেন্টটা করেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। অমিতা ঠাকুর, অলৌকিক জনের ঘটনা শুনতে চলে এলাম, ভালো হবে নিশ্চয়ই, এইটুকু আপনাদের ভরসা, এটাই আমাদের এগিয়ে চলার পাথেও। সুদেশনা সিংহ রয় লিখেছেন দুটো ঘটনা অসাধারণ। রুবি ব্যানার্জি, খুব ভালো লাগে তোমার বলা। অলোক রানা, শোনার আগেই লাইক করে দিলাম। কল্যাণী মণ্ডল কমেন্ট করেছেন, গীতা গোস্বামী, আশিস দাস, একে রুমি দাস কমেন্ট করেছেন, কাকুলি 3872 কমেন্ট করেছেন, প্রীতম বিশ্বাস কমেন্ট করেছেন, দামিনী পাল, বি দাস, থ্যাংক ইউ। সুমন সমাদ্দার, এম মাদ্রি দাস, আরও অনেকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের। এভাবে আমাদের সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ।